স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি লাইবা জান্নাত। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। যুক্তরাষ্ট্রের সাথে যুক্ত হলে গ্রিনল্যান্ডবাসী হবে সেরা ধনী। কংগ্রেসে ভাষণে ট্রাম্প। ভারত, চীন, কানাডার ওপর অতিরিক্ত শুল্ক। গাজা পুনর্গঠনের 5 বছর মেয়াদী পরিকল্পনায় একমত আরব নেতারা। স্বাগত জানিয়েছে ফিলিস্তিন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নিন্দা। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় সেনানিবাসে আত্মঘাতী বোমা হামলা। অন্তত 12 জনের প্রাণহানি, আহত 30 জনের বেশি। Rainbow Paints, the color of joy. দেখছিলেন শিরোনামগুলো। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবারে জানাবো পুরো খবর। যুদ্ধ বন্ধে এবং খনিজ চুক্তি বাস্তবায়ন করতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে চিঠি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শান্তি চুক্তির জন্য রাশিয়ার কাছ থেকেও স্পষ্ট সংকেত পেয়েছেন ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো কংগ্রেসের যৌথ অধিবেশনে দেয়া ভাষণে এসব কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। এমনকি যুক্তরাষ্ট্রের সাথে যুক্ত হলে গ্রিনল্যান্ডবাসী হবে সেরা ধনী বলেও দাবি করেন তিনি। এছাড়াও তার ভাষণে স্থান পেয়েছে কানাডা, ভারত ও চীনের ওপর শুল্ক আরোপ সহ আরও নানান বিষয়। গেল 20 জানুয়ারি দ্বিতীয় মেয়াদের মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেন ডোনাল্ড ট্রাম্প। এরপর নানা সিদ্ধান্ত গ্রহণ করে দেশে ও দেশের বাইরে হয়েছেন বিতর্কিত। অবশেষে মঙ্গলবার প্রথমবারের মতো মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে দিলেন বহুল প্রতীক্ষিত ভাষণ। ভাষণে সীমান্ত শক্তিশালী করতে আইন পাশে কংগ্রেসের প্রতি আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট। তার নতুন বাণিজ্য নীতি মার্কিন কৃষকদের জন্য ভালো হবে বলেও দাবি করেন। কথা বলেন যুক্তরাষ্ট্রের গোল্ড কার্ড নিয়েও। আমরা যাকে গোল্ড কার্ড বলছি, খুব শীঘ্রই $50 লাখ বিক্রি শুরু হবে। সারা বিশ্বের সবচেয়ে সফল কর্মসংস্থান সৃষ্টিকারী ব্যক্তিদের মার্কিন নাগরিকত্বের পথ কিনতে অনুমতি দেব আমরা। এটি গ্রিন কার্ডের মতো, তবে আরও উন্নত এবং পরিশীলিত। স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে উঠে আসে পারস্পরিক শুল্কর বিষয়। কয়েক দশক ধরে আমাদের বিরুদ্ধে শুল্ক আরোপ করেছে অন্যান্য দেশ। এবার আমাদের পালা। তারা আমাদের উপর যতটুকু কর আরোপ করুক না কেন, আমরাও তাদের উপর আরোপ করব। ভাষণে ট্রাম্প আরও জানান, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার সাথে যুদ্ধ শেষ করতে এবং খনিজ চুক্তি স্বাক্ষর করতে আলোচনায় প্রস্তুত। জেলেনস্কির কাছ থেকে একটি গুরুত্বপূর্ণ চিঠি পেয়েছি। ইউক্রেন যত তাড়াতাড়ি সম্ভব আলোচনার টেবিলে আসতে প্রস্তুত। রাশিয়ার সাথে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা করেছি। স্পষ্ট সংকেত পেয়েছি যে শান্তির জন্য প্রস্তুত তারাও। মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, বিজ্ঞানের বিশাল সীমানা জয় করতে চলেছে যুক্তরাষ্ট্র। মঙ্গল গ্রহে এবং এমনকি আরও অনেক দূরে মার্কিন পতাকা স্থাপনেরও করেন অঙ্গীকার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। আবারও অভিবাসী ইস্যুতে পূর্বসূরি জো বাইডেনের ওপর ক্ষোভ ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প। অভিযোগ করেন, বাইডেনের শাসনামলে 2.10 লাখ অভিবাসী অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে, যাদের অধিকাংশই অপরাধী কর্মকাণ্ডে জড়িয়েছে। মঙ্গলবার মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে এমন অভিযোগ করে ট্রাম্প। এদিকে ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি ভিনদেশীদের জন্য ভয়ের পরিবেশ সৃষ্টি করছে বলে অভিযোগ বিরোধী ডেমোক্রেটিক পার্টির। গেল 20 জানুয়ারি দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর এই প্রথম কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে অভিবাসী ইস্যুতে পূর্বসূরি জো বাইডেনের ওপর ক্ষোভ ছাড়েন তিনি। দাবি করেন, জো বাইডেন প্রেসিডেন্ট থাকাকালে 2.10 লাখ অভিবাসী অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে, যাদের মধ্যে অনেককে বিপজ্জনক অপরাধী হিসেবে চিহ্নিত করা হয়েছে।
who are allowed to enter our country under গত 4 বছরে 2,10,00,000 মানুষ যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে। জো বাইডেনের বিপজ্জনক উন্মুক্ত সীমান্ত নীতির কারণে অনেক খুনি, মানব পাচারকারী গ্যাং সদস্যরা প্রবেশ করতে পেরেছিল, কিন্তু আমরা তাদের যুক্তরাষ্ট্র থেকে বের করে দিচ্ছি। creating people. They're going to pay a lot of money and we're going to reduce our debt with that money. Will not stand. তবে ট্রাম্পের এমন মন্তব্যের তীব্র সমালোচনা করেছে বিরোধী ডেমোক্রেটিক পার্টি। ডেমোক্র্যাট নেতারা অভিযোগ করেন ট্রাম্প প্রশাসন অব্যাহতভাবে অভিবাসীদের জন্য ভয়ের রাজ্য তৈরি করছেন। ট্রাম্পের এমন অভিবাসন নীতি উদ্বেগ সৃষ্টি করছে। যুক্তরাষ্ট্রে রীতিমতো ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছে। ডেমোক্র্যাট নেতারা আরও বলেন ট্রাম্প প্রশাসন মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতির মতো সমস্যার সমাধানে মনোযোগ না দিয়ে অব্যাহতভাবে অভিবাসীদের উপর চড়াও হচ্ছেন। এতে মার্কিন অর্থনীতি ঝুঁকির মধ্যে পড়বে বলেও শঙ্কা তাদের। বলেন যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে অভিবাসীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। আসমাতুলি, নিউজ 24। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। কানাডার ওপর মার্কিন শুল্ক আরোপে আর্থিক সংকটে পড়তে যাচ্ছেন দেশটিতে পড়তে যাওয়া বিদেশি শিক্ষার্থীরা। বাড়বে কানাডার নাগরিকদের জীবনযাত্রার ব্যয়ও, বাড়বে মূল্যস্ফীতিও। বিশ্লেষকরা বলছেন ট্রাম্প প্রশাসনের অতিরিক্ত শুল্ক আদায়ের ঘটনা গেল 100 বছরের মধ্যে কানাডার জন্য সবচেয়ে বড় বাণিজ্যিক ধাক্কা। পূর্ব ঘোষণা অনুযায়ী মেক্সিকো ও কানাডার ওপর যুক্তরাষ্ট্রের 25% শুল্ক আরোপ কার্যকর শুরু হয়। একই দিনে অতিরিক্ত 10% শুল্ক আরোপ শুরু হয় চীনের ওপরও। পাল্টা প্রতিশোধ হিসেবে কানাডা মার্কিন আমদানিতে 25% শুল্ক আরোপের ঘোষণা দেয়। প্রয়োজনে 21 দিনের মধ্যে আরও $87 বিলিয়ন পণ্যের আমদানির ওপর শুল্ক আরোপ করার হুঁশিয়ারিও দেন ট্রুডো প্রশাসন। এর প্রভাব এরই মধ্যে যুক্তরাষ্ট্রের বাজারে পড়তে শুরু করেছে। পণ্যের দাম বাড়ার পাশাপাশি আবারও মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কা করা হচ্ছে। ট্রাম্পের এই শুল্ক নীতি কানাডার জন্য 100 বছরের মধ্যে সবচেয়ে বড় বাণিজ্যিক ধাক্কা বলছেন বিশ্লেষকরা। কানাডার এশিয়া প্যাসিফিক ফাউন্ডেশনের গবেষণা ও কৌশল বিভাগের ভাইস প্রেসিডেন্ট ফিনা নাজিবুল্লাহ জানান, এর ফলে আর্থিক সংকটের সম্মুখীন হতে হবে দেশটিতে পড়তে যাওয়া বিদেশি শিক্ষার্থীদের। এমনকি জীবনযাত্রার খরচ এবং চাকরির সুযোগের উপর নানা প্রভাব পড়বে বলেও মত অনেকের। যদিও এই বাণিজ্য যুদ্ধে কোনো পক্ষই লাভবান হবে না বলে আশঙ্কা বিশ্লেষকদের, তবে শেষ পর্যন্ত যুদ্ধ কোন দিকে মোড় নেয় তা বলা কঠিন বলে জানান কলম্বিয়া বিজনেস স্কুলের অধ্যাপক ব্রেট হাউস। আফরিন মৌ, নিউজ 24। গাজা পুনর্গঠনে ট্রাম্পের দেয়া প্রস্তাবের বিকল্প পরিকল্পনা গ্রহণ করেছে আরব দেশগুলো। মঙ্গলবার কায়রোতে জরুরি আরব সম্মেলনে মিশরের দেয়া এই পরিকল্পনা সর্বসম্মতভাবে গৃহীত হয়। তবে এর তীব্র নিন্দা জানিয়েছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে পানি ও বিদ্যুৎ বন্ধ করার পরিকল্পনা করেছে নেতানিয়াহু প্রশাসন। প্রথম থেকেই গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনার বিরোধিতা করে এসেছে আরব দেশগুলো। মঙ্গলবার গাজাকে পুনর্গঠনের অংশ হিসেবে মিশরের কায়রোতে বৈঠকে বসে আরব লীগের নেতারা, যেখানে মিশরের উত্থাপিত গাজা পুনর্গঠনের $53 বিলিয়ন 5 বছরের পরিকল্পনায় সমর্থন জানায় আরব দেশগুলো। এই প্রস্তাব অনুযায়ী 3 ধাপে গাজার পুনর্গঠনের কাজ হবে, যার অধীনে তৈরি করা হবে 4 লাখ বাড়ি ও একটি বিমানবন্দর, যেখানে ফিলিস্তিনিরা থাকবে। এছাড়া গাজায় নির্বাচন আয়োজনের কথাও বলা হয়েছে প্রস্তাবে। এই পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন ফিলিস্তিনিরা। এছাড়া যত দ্রুত সম্ভব প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছে হামাস। এদিকে এর তীব্র নিন্দা জানিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। আরব দেশগুলোর বিকল্প প্রস্তাব সর্বশেষ পরিস্থিতির বাস্তবতাকে উপেক্ষা করেছে বলে অভিযোগ নেতানিয়াহু প্রশাসনের। এর মধ্যেই উপত্যকাটিতে এবার পানি ও বিদ্যুৎ বন্ধের পরিকল্পনা করছে ইসরায়েল। হামাসের উপর চাপ প্রয়োগের অংশ হিসেবে এমনটাই করবে বলে জানায় ইসরায়েলের এক মুখপাত্র। আফরিন মৌ, নিউজ 24। দর্শক, কথা বলছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা, আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে।
serving humanity, as he always did. But this time he was shot dead on the spot. This is how humanity dies. His death made headlines worldwide because we refused to stay silent, unlike many who had to. Out of fear, some couldn't even mourn to bury their loved ones. Ordinary people suffered. Rickshaw pullers who acted as ambulances were shot. Peaceful protesters silenced. Bright young talents like Abu Said, Nafis, Shaikat, Yamin, Jahiduzzaman Tanveen, women like Naima Sultana, and children like Jabir Ibrahim. So many lives lost, forever missed. Today we stand as one family, united in our demand for justice. Being Bangladesh, a peaceful nation itself, never expected its own citizens to be killed by those meant to protect them. The world must take note. I thank the Office of the High Commissioner for Human Rights for their commitment to bring the truth in front of the world. This report is not just numbers, it holds the pain, loss, and struggle for justice of real people. I see my own grief and the one of many others reflected in this report. Justice is not a single act, but a process, one that demands prosecution, truth-seeking, reparations, and institutional reforms. For victims, justice means accountability, not just for those who pull the trigger, but also for those who gave the orders. There has been some progress. The International Crimes Tribunal has begun contacting victims' families, and Home Ministry officials are now holding bi-weekly meetings to update us on investigations. But gaps remain. Many victims still wait for their voices to be heard, while others have lost faith in a system that has failed them repeatedly. These gaps mean continued trauma, social divisions, and the risk of history repeating itself. The international community must do more than issue statements. Decisive action is needed, supporting independent investigations, enforcing consequences for non-compliance, and ensuring justice mechanisms center on survivors. Political interests must never overshadow fundamental human rights. Symbolic gestures are not enough. Governments must strengthen domestic justice systems. International bodies must enforce accountability, and civil society must push for lasting change. From this tragedy, a new slogan has emerged in Bangladesh, that is Abu Said Mugdho Shesh Hoy Nai Juddho, which means Abu Said Mugdho, the fight isn't finished yet. We don't stop when we are tired, we stop when we are done. We need your help, the world's help, to rebuild, reform, and achieve justice. Will you stand with us? My younger brother believed that no one would fire at students. He told me, we have the history of 1952, 1969. Whenever students were shot, the outcome was tragic. Our country won't make the same mistake again. But the very next day, he was proven wrong as he fell, shot in the head. Accountability is not just about addressing past crimes. It is about shaping a future where such violent acts are never tolerated again. If we fail to act, we send a message that impunity is acceptable. But if we commit to justice, we reaffirm the dignity of the victims and ensure history doesn't repeat itself anywhere in the world. Thank you. Thank you so much, Mr. Rahman, for your courage and for sharing the story of loss through your brother's story, sharing other stories as well. And indeed, shaping a future where such violent acts are not tolerated again. We'll now open the floor to questions. Please hold your placard up, and for those of you who don't have a placard, please feel free to just put your hand up. I will ask you to please keep your interventions very brief. Unfortunately, we don't have much time, and we also want to save some time for the closing statements of all our speakers. So kindly introduce yourselves and indicate if your question is directed at anyone in particular. We can start over there, please. Sir. With Forum Asia. The question is mainly for the High Commissioner. Our question relates to your recommendations to the Council.
As a number of us civil society organizations have expressed in our engagements with your office, we had hoped the report will also make clear recommendations for the Council in supporting the implementation of the recommendations. At this critical juncture in Bangladesh, where the situation remains fragile and uncertain, we believe the Council could provide a stable and sustained framework for international engagement and play an important preventive role and support international monitoring investigations as well as domestic reform initiatives by the interim government. So what would be your recommendation for the Council? And finally, we also urge you to consider a follow-up initiative before the end of the year in the form of a dedicated intersessional briefing on the progress in the implementation of the recommendations of your office. We believe such a briefing could provide an opportunity for the Council members and civil society victims and survivors to assess how recommendations by your office have been implemented ahead of a sensitive time period as the country heads for potential elections which could take place at the end of this year or early next year. Thank you. In sets of several sets at once, so we can get as many in as possible. The representative of Saudi Arabia, I believe. For giving me the floor. Let me first start by thanking the government of Bangladesh for its constructive engagement. And I would like to ask, what are the measures the government of Bangladesh has taken for the treatment of the victims? Thank you. Thank you very much to you, High Commissioner, and to your office for holding this event and for all the work that you've done on Bangladesh. We salute to the people of Bangladesh for everything that they have experienced and everything that you are now trying to do to address this difficult time in your history. But there are a lot of positive aspects, as we've just been discussing, arising out of what was undeniably a very tragic period. We're grateful to the High Commissioner in particular we agree with you that what you were able to do last summer was a good demonstration of the office's ability to act in an agile way and to be responsive. We're also very grateful, as you said at the start, for your emphasis on rigorous methodology. Our question would be, perhaps if you are able to at this point, either of you, to expand a little bit on the outlook for support from the Office of the High Commissioner and the way in which that feeds into what I think, as you've all been outlining, will be a long process of national healing going forward, which we're obviously also very keen to support. Thank you. I'm Beatrice Kalimanshi, working with the International IG. I have an observation to make, please. The violent atrocities against the minority in Bangladesh, in being termed as revenge violence. And I beg to state that the word revenge is wrong. And the violence perpetrated by mob against the minorities, including minority religious and leaders and human resources, to which activists was provoked. And also done to legitimize the control of interim group in power. That's all what I observed. Thank you. My question is to Advisor Nuzrul. My name is Suhas Chakma from the Rights and Risk Analysis Group. Will the interim government of Bangladesh extend democracy to the Chittagong Hill Tracts, where both the Hill District Council and the Regional Council never had elections from 1989. So, I mean, will the government of Bangladesh take measures to hold elections to ensure that people could exercise democracy in that region too? I'm Sanjida Islam. Thank you for allowing me here in this session. And we are really grateful
to have a fact-finding such report, which is helping us our July-August protest and uprising, where we have sacrificed 2,000 and more lives. But beside that, we represent Mayer Duck, which is a platform of victims of enforced disappearances, which happened last decade, 1.5 decade. দর্শক, আর এই ছিল নিউজ 24 গ্লোবাল টাইমে। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য। বিভাগীয় সাহারির শেষ সময় ঢাকা 5টা, চট্টগ্রাম 4টা 53 মিনিট, রাজশাহী 5টা 3 মিনিট, খুলনা 5টা 1 মিনিট, সিলেট 4টা 51 মিনিট, বরিশাল 4টা 59 মিনিট, রংপুর 5টা 1 মিনিট, ময়মনসিংহ 5টা। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ, প্রাণ স্বাদের মশলা। হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বান্দা আল্লাহর পথে একদিন মাত্র রোজা রাখবে সেই বান্দাকে আল্লাহ বিনিময়ে জাহান্নাম থেকে 70 বছরের পথ পরিমাণ দূরত্বে রাখবেন। বুখারী হাদিস 1840। প্রাণ ফ্রুটো, সময় অসময় ফ্রুটোময়। আজ ঢাকায় সাহারির শেষ সময় 5টা। শতভাগ স্টেইনলেস স্টিলের তৈরি আরএফএল কিচেন সিঙ্ক, টেকসই আজীবন।